আমিনুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি ইনশাল্লাহ। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা। আমিনুল ভাই, মানে আপনাকে পেলে বা আপনার সঙ্গে কথা হলে আমার মনে হয় সবাই একটা প্রশ্নই করে বা করবে। বাংলাদেশের একজন তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলেন আপনি। বলা চলে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ফুটবল নিয়ে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তাদের মধ্যে উপরের দিকে আপনার নাম আছে। তো সেই খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতির মাঠ, মানে পার্থক্য কী, মিল অমিল? প্রথমত হচ্ছে যে ফুটবল মাঠে যখন খেলেছি তখনও দর্শকদের যে ভালোবাসা বা বাংলাদেশ টিমের যে প্রতিনিধিত্ব করেছি, কখনো আনন্দে উদ্বেলিত হয়েছি, কখনো হয়তো বা সমালোচনার মুখেও পড়েছি। তো সব কিছু মিলিয়ে আমি ফুটবল ক্যারিয়ারে আমি ফুটবলটাকে অনেক এনজয় করেছি। পাশাপাশি ফুটবল ছেড়ে দেওয়ার পরে যখন রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করলাম, তখন আমি চিন্তা করেছি যে রাজনীতিতে এসে মানুষের জন্য যে উদ্দেশ্য বা যে লক্ষ্য নিয়ে এসেছি, যে দেশের মানুষের পাশে দাঁড়ানো বা এই দেশের জনগণের জন্য কিছু করা, যেহেতু ছোটোবেলা থেকেই মানে দর্শক রিলেটেড বড় হয়েছি, সেটা ফুটবল রিলেটেড ছিল। এবং রাজনীতির মাঠে এসে সেই মানুষগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে কেউ হয়তো বা বিএনপি করছে, কেউ হয়তো বা আওয়ামী লীগ করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে দর্শকদের যে ভালোবাসা বা এই যে নেতাকর্মীদের যে ভালোবাসা, এই ভালোবাসাটাও কিন্তু আমি এনজয় করছি রাজনীতির মাঠে এসে। এবং এনজয় করার কারণে রাজনীতিটাকে আমি যে চিন্তা নিয়ে রাজনীতিতে এসেছি, যে একটি পজিটিভ ভিউ নিয়ে বা পজিটিভ একটা ভিশন নিয়ে, পজিটিভ একটু গুণগত মানের যে পরিবর্তন, সেই পরিবর্তন চিন্তা নিয়ে যখন আমি আমার নেতাকর্মীদের সাথে শেয়ার করি, তাদের কাছেও মনে হয় যে না, যে আমিনুল ভাই ফুটবল কেরিয়ার থেকে শেষ করে সে যখন রাজনীতিতে এসছে, তার ভিতর থেকে হয়তো বা নতুন কিছু আমরা পাবো। তো এই বিষয়টা আমাকে খুব আরও বেশি ইন্সপায়ার করে এবং আমি এটাকে খুব পজিটিভলি এনজয় করছি। আমিনুল ভাই, ধরুন রাজনীতিবিদরাও সেলিব্রিটি, যদি বলতে গেলে আসলে রাজনীতিবিদরাই সবচেয়ে বড় সেলিব্রিটি। কীরকম? কারণ রাজনীতিবিদদের মূল পুঁজি হচ্ছে মানুষের ভালোবাসা, রাইট, বিনিময়ে মানুষের জন্য কিছু করা, সেটাই একটি দিক। আর আরেকটি দিক হচ্ছে, ধরুন খেলোয়াড় হিসেবেও তো আপনি সেলিব্রিটি ছিলেন, এরকম বিভিন্ন অঙ্গনে অনেক সেলিব্রিটিরা আছে। শুরুতে যে কথাটা আমি বলছিলাম, সেই সেলিব্রিটিদের মধ্যে আবার প্রথম দিকে যারা থাকে তাদের মধ্যে আপনি একজন। তো এই যে আপনার ফুটবলার হিসাবে একটা ক্যারিয়ার ছিল, মানুষের মধ্যে একটা পরিচিতি ছিল এবং এখনও আছে, সেইটা আপনার রাজনীতিতে কতটা সহায়তা করে এখন? আমি মনে করি যে ফুটবল ক্যারিয়ারে যখন আমি ফুটবলটা খেলেছি, হ্যাঁ, দর্শকদের যে ভালোবাসা পেয়েছি বা মানুষের যে আন্তরিকতা পেয়েছি, এবং ফুটবল খেলতে গেলে গ্যালারিতে যে হাততালি পেয়েছি, হ্যাঁ, তো সেটা রাজনৈতিক অঙ্গনে এসে আমার কাছে মনে হয়েছে যে সেই ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য আমি কিন্তু দলমত নির্বিশেষে আমি চিন্তা করি যে আমি একজন সাধারণ একজন কর্মী হিসেবে এদেশের মানুষের পাশে থাকা এবং মানুষের জন্য কিছু করা, যে ভিশন নিয়ে কাজ করছি, সেই ভিশনের ভিতরে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক মাঠ বা ফুটবল মাঠ খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ সেটা ফুটবল মাঠটা হয়তো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে খেলেছি, আর রাজনৈতিক মাঠটা হচ্ছে ব্যাপক এবং এটার কোনো শেষ নেই এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী। তো সেই বাংলাদেশ ব্যাপী যখন খেলেছি তখন হয়তো বা দেখা গেছে যে আমি যখন ফুটবল টিমে খেলেছি হয়তো বা কোনো মহারান কিংবা আহ্বানী বা মুক্তিযোদ্ধা এরকম কারো দলে হয়ে খেলেছি, এবং রাজনীতির মাঠে এসেও তো যেহেতু আমি একটি দলের আদর্শকে মেনটেন করে আমি কাজ করে যাচ্ছি, সেই আদর্শকে মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে যে এই আদর্শের বাইরেও কিছু লোক থাকে, হ্যাঁ, তো সেই জায়গাটাতে হয়তো বা তারা চিন্তা করে যে না, আমিনুল ভাই কেন রাজনীতিতে গেল, এরকম কিছু প্রেক্ষাপট আমি মাঝে মাঝে শুনি। আমার কাছে মনে হয় কি যে আমার দায়িত্ব শুধু যে আমি ফুটবল খেললাম, একটি ক্যারিয়ার শেষ করেছি, এখানে আমার শেষ না। এদেশের মানুষের জন্য আমার কিছু করণীয় আছে, কিছু কাজ আছে, যেটি আমার জায়গা থেকে আমি মনে করি যদি করতে পারি তাহলে এটা আমার কাছেও ভালো লাগবে, এবং আমি যেই পজিটিভ বা যেই গুণগত পরিবর্তনের জন্য রাজনীতি করছি, সেই রাজনীতির প্রভাবটা যদি আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটি ভালো লাগার একটি জায়গা। আপনি বিরুদ্ধ স্রোতের যাত্রী, কীরকম? কেন বলছি এই কথাটা? ধরুন আপনি যেরকম একটা প্রফেশন থেকে এসে রাজনীতিতে নাম লিখেছেন, এরকম তো অনেক আসেন, হয়তো আপনার মনে ছিল ব্যাপারটা আগে থেকেই, হয়তো একটা আদর্শে বিশ্বাস করতেন, সেই আদর্শের আপনি দিয়েছেন, কিন্তু ব্যাপার হচ্ছে
আপনি যে দলটার হয়ে রাজনীতি করবেন বলে ঠিক করেছেন এবং রাজনীতি করতে শুরু করেছেন সেই দলটা তখন ক্ষমতার বাইরে দীর্ঘদিন। আমাদের দেশে সাধারণত আমরা দেখি মানে আপনাদের মতো যারা সেলিব্রিটিরা আছেন তারা সাধারণত কি বলে যে মানে ক্ষমতাকেন্দ্রিক দলের রাজনীতি করে খুব স্বাভাবিকভাবেই। অথবা আপনি বলতে পারেন যে আমার বিশ্বাস তো এটা, হ্যাঁ ঠিক আছে আপনার বিশ্বাস এটা, কিন্তু এরকমও আমরা দেখেছি যে বিএনপির আদর্শে বিশ্বাস করেন তারা হয়তো বা বিএনপি ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাচ্ছে ওই সময়টাতে বিএনপিতে যোগ দেন, সুসময়ের জন্য অপেক্ষা করেন। Right. কিন্তু আপনি সেই অপেক্ষাটা করেননি, আপনি সরাসরি বিরুদ্ধ স্রোতে গিয়েছেন। এই সাহসটা, এই অনুপ্রেরণাটা। প্রথমত হচ্ছে যে আমার বয়স যখন 11, হ্যাঁ আপনার 91-এর কথা বলছি আমি, তখন মোটামুটি তো বুঝি, 11 বছর বয়স মোটামুটি সবই বুঝি। এবং বিএনপি যখন ক্ষমতায় আসলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন এবং ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, তিনি যখন দেশ চালিয়েছেন স্বল্প সময়, সেই সময় তার যে কার্যক্রম সব কিছু মিলিয়ে মানে বিএনপির প্রতি সেই ছোটোবেলা থেকে আমার একটি ভালোবাসা, একটি আন্তরিকতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন সব কিছু মিলিয়ে পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সার্বিক বিষয়গুলি যখন আমি জানি এবং শুনেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি মানে রাজনীতি করব তখন হয়তো বা ভাবিনি ছোটোবেলায়, বাট যখন খেলেছি, খেলতে 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 একটি পর্যায়ে যখন এসেছি, যখন দেখেছি যে দর্শকদের যে একটি ভালোবাসা, মানুষের যে একটি আন্তরিকতা আমার প্রতি, সেটা ফুটবলে আমি এনজয় করেছি। পাশাপাশি তখন আমার মাথায় আসলো যে হ্যাঁ, আমি যখন ফুটবল ছেড়ে দিব, তখন ফুটবল ছেড়ে দিয়ে ডেফিনেটলি আমি বিএনপি রাজনীতিতে যোগদান করব এবং সেই ছোটোবেলা থেকেই কিন্তু আমি এটাকে লালন করেছি, সেটাকে আমি পোষণ করেছি। যার কারণেই কিন্তু যখন আমি 2013 সালে ফুটবল ছেড়ে দেওয়ার ঠিক 2014 সালে এসেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে, তার সাথে আলোচনা করে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে আলোচনা করে আমি সহ আমার সাথে আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যারা ন্যাশনাল টিমে খেলেছেন, তারাও আমার সাথে যোগদান করেছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন 2014 সালটা কিন্তু খুব ভয়াবহ একটি পরিস্থিতির ভিতরে বিরাজমান ছিল। তো আমি যেটা চিন্তা করেছি যে সুসময় তো আসলে লোকের অভাব হয় না, বাট আমি যেহেতু এই বিএনপিকে ওন করি ছোটোবেলা থেকে, বিএনপির আদর্শকে ওন করি, তা আমি যদি এই দুঃসময়ে বিএনপির পাশে থাকি বা বিএনপি আমাকে গ্রহণ করে এবং আমি বিএনপির জন্য কাজ করতে পারি, এটাই হচ্ছে আমার একটি প্রাপ্তির জায়গা। কারণ আমি সুসময়ে এসে সেটাকে ভোগ করতে চাই না, আমি চাই যে এই কষ্টের সময়টা আমি বিএনপি পরিবারের সাথে কাজ করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে কাজ করে এই মানুষের জন্য করার যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াইয়ে আমি অংশগ্রহণ করতে পেরেছি, আমি যে এখন এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যে কাজ করে যাচ্ছি, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এবং সেই স্যাটিসফ্যাকশন থেকেই কিন্তু আমি আসলে এই বিএনপি যে দুঃসময় যেটা বলে যে মানে বাংলাদেশের রাজনীতির যে একটি দুঃসময়, সেই সময় আমি বিএনপিতে যোগদান করেছি। আমিনুল ভাই, আপনার ক্যারিয়ারের সঙ্গে একটা বিষয় ফিরে যাই, সেটি হচ্ছে গেল নির্বাচন। জি জি। আপনি বাংলাদেশ দলের হয়ে শুধু ফুটবল খেলেননি, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, অধিনায়ক ছিলেন। তো নির্বাচনের সময় আমাদের সাবেক একজন অধিনায়ক, আপনি জেলে যাচ্ছেন, আবার আরেকজন সাবেক অধিনায়ক অন্য আরেকটা খেলার, তিনি নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। তো এটাও তো দুঃসময়, আপনার অনুভূতি কি, মানে কি ফিল করেছেন তখন? না, আমি একটি জিনিস ফিল করেছি যে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে মানুষের, এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে, সেই লড়াই করতে গিয়ে যদি আমাকে একবার না, যদি আরও অনেকবার জেলে যেতে হয়, সেটার জন্য আমি প্রস্তুত রয়েছি। এবং অলরেডি 3বার যাওয়া হয়ে গেছে। অলরেডি 3বার গিয়েছি। সো বাংলাদেশের যে প্রেক্ষাপটটা নিয়ে আপনি বললেন, যেটি আমি পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পরে আমি দেখেছি যে আপনারা সাংবাদিক মহল বলেন, সুশীল সমাজ বলেন বা এদেশের সাধারণ মানুষ বলেন, সবাই এই বিষয়টিকে নিয়ে অনেক বেশি কথা বলেছে, আলোচনা করেছে। এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া যে বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন হিসেবে এবং বাংলাদেশ ফুটবলের ইতিহাসের যে চ্যাম্পিয়নশিপ রয়েছে সেটি আমাদের হাত ধরেই হয়েছে। হ্যাঁ, তো সেই হাত ধরে থেকে যখন বাংলাদেশের ট্রফি হাতে নিয়েছি, সেই হাতে আমার হাত করা পড়িয়েছে এই পুলিশ বাহিনী বলেন বা যাই বলেন, সরকারের বাহিনী বলেন। তো তারা যখন করিয়েছে, সেটা আমি মনে করি এটা আমার জন্য না, এটা জাতির জন্য লজ্জার। হ্যাঁ, তো এটা জাতির জন্য লজ্জার। এখন বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের ক্ষমতাকে একটি দল ধরে রাখার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষের উপরে যেভাবে জুলুম নির্যাতন
যেভাবে চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের উপরে যেভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে, তো সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে পার্থক্যটি আপনি আমাকে বললেন, আমার কাছে মনে হয় যে এটা খুব স্বাভাবিক একটি বিষয় আমাদের জন্য এখন হয়ে গেছে, কারণ এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমি যেটা বললাম যে কেউ হয়তো বা সংসদে যাচ্ছে আপনি বললেন, আর আমি হয়তো বা জেলখানায় যাচ্ছি। হ্যাঁ, তো এটিকে আমি খুব বেশি বড় করে দেখি না, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক যে কালচার তৈরি হয়েছে সেটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। যে আমরা তো যে স্বপ্ন বা যে লক্ষ্য নিয়ে আমি রাজনীতিতে যোগদান করেছি, বা বাংলাদেশের মানুষ যে রাজনীতির একটা পটভূমি যে পরিবর্তন চায়, সেই রাজনীতিটি আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে নেই। এবং আমরা যেভাবে দেখেছি 91 সালের কথাই ধরেন, যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তখন আমরা ভেবেছি যে হ্যাঁ, নির্বাচন আসলে একটি তত্ত্বাবধায়ক সরকার হবে, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে আসবে। এই প্রেক্ষাপটটি যদি থাকতো তাহলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বা আপনি যে প্রেক্ষাপটটির কথা বললেন আমাকে এবং অপোজিট পার্টির যিনি সংসদে যাচ্ছেন তাকে নিয়ে, এই প্রেক্ষাপটটা হয়তো বা হতো না। তা আমাদের কিন্তু লক্ষ্য ছিল এটাই, যে আমি কেন একা ক্ষমতায় বসে থাকবো। আমার কথা হচ্ছে যে জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে সংসদে যাবে। তাহলে এই যে বিরোধী দলের যে নির্যাতন নিপীড়ন, এই যে একটি প্রেক্ষাপট, এই বিষয়টি কিন্তু থাকতো না। তো এই জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাবে সেটা বলা বড় মুশকিল। এই জায়গা থেকে যেহেতু ভবিষ্যতের কথা আপনি বলছিলেন, তো সেই ভবিষ্যতের জায়গা থেকে একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন রাজনীতিতে এখন আপনি তরুণ রাজনীতিবিদ হিসেবেই মানুষের কাছে এখন আপনি পরিচিত। তো তরুণদের কথা আবার তরুণরা শোনে, তরুণদের উপর একটা প্রভাব থাকে আপনাদের মতো যারা আছেন সব রাজনৈতিক দলেই। তো সেই জায়গা থেকে আমাদের আজকের তারুণ্যের জন্য আপনার ভিশন কি বা পরামর্শ কি? প্রথমত যেটা বলতে চাই যে আমাদের বর্তমানে প্রায় 3 কোটির উপরে তরুণ ভোটার রয়েছে। আপনি দেখেন গত 15 বছর ধরে যদি আমি হিসাব করি, তাহলে প্রায় 3 থেকে 3.5 কোটি যে তরুণ ভোটার হয়েছে নতুন, তারা কিন্তু গত 15 বছর ধরে ভোট দিতে পারছে না। এইটি কিন্তু আমাদের যে তরুণ সমাজের জন্য, পাশাপাশি আমাদের যে তরুণদের যে নাগরিক অধিকার, যে আমি নিজের ভোট নিজে দিব, এবং তার যে স্বাধীন যে মতামত তিনি সেটি প্রকাশ করতে পারছেন না। তো এটি আমি মনে করি যে আমাদের দেশের জন্য, আমাদের এই তরুণদের জন্য অবশ্যই এটি দুর্ভাগ্যের। কারণ একটি দেশের নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব এবং আমার যে কর্তব্য, আমার যে মতামত প্রকাশ করার যে স্বাধীনতা আমি চাই, সেই স্বাধীনতা আমি প্রকাশ করতে পারছি না। এবং আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বর্তমানে যারা তরুণ সমাজ রয়েছে, আমরা যে যুদ্ধ করছি, বিএনপি যেই যুদ্ধ করছে গণতন্ত্র লড়াইয়ের যে পুনরুদ্ধারের জন্য, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের যে একটি গণতান্ত্রিক এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠার জন্য যে আমরা লড়াই করছি, সেই লড়াইয়ে কিন্তু তরুণরা সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করার সমর্থ এবং সক্ষমতা তাদের রয়েছে। তা আমি তরুণদের কাছে আহ্বান করব যে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমরা শুধু ক্ষমতার রাজনীতির জন্য লড়াই করছি না, আমরা লড়াই করছি এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে চাহিদা, এবং সেই প্রত্যাশা এবং প্রাপ্তির যাতে সংমিশ্রণ আমরা ঘটাতে পারি। সেই জায়গাতে আমি মনে করি তরুণদের অনেক ভূমিকা রয়েছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এবং নিজেদের ভোট দেওয়ার যে স্বাধীনতাটা, সেই মতামত প্রকাশের জন্য কিন্তু তরুণদের ভূমিকা অনেক বেশি। তো তরুণরা সেই চিন্তা ভাবনা থেকে তারা এগিয়ে আসবে, এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, আমাদের যে স্বাধীন যে সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের বাংলাদেশের যে একটি অপরাজনীতি তৈরি হয়েছে বর্তমানে, সেই অপরাজনীতি দূর করার জন্য এবং বাংলাদেশের রাজনীতিতে একটি সুষ্ঠু ধারায় ফিরে আসুক, সেটাতে তরুণদের ভূমিকা অনেক। এবং আমি আশা করব তরুণরা এগিয়ে আসবে, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে এদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবে। রাজনীতির আলাপ তো অনেক গেল, ফুটবলের কথা একটু আসি। আপনি আসলে মানে ধরুন প্রফেশনালি খেলতে শুরু করেছেন কবে, অথবা ছোটোবেলা থেকে কি আপনার মানে আসলে মানে ফুটবলের সঙ্গে যাত্রাটা আপনার কবে শুরু, প্রফেশনালি খেলার আগে থেকেও যদি? আসলে আমার বড় ভাই মইনুল হক মইন, তিনি বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশনে প্রায় 14 বছর খেলেছে। তো বেসিক্যালি ওই আমার বড় ভাইয়ের হাত ধরেই আসলে কিন্তু ফুটবলে আসা, এবং ফুটবলে আসার
আরেকটি মানে কারণ রয়েছে, সেটি হচ্ছে যে আমার বড় ভাই যখন খেলতেন, তো যখন আমি যে এলাকায় আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে, এই যে পল্লবী রূপনগর এলাকাতে, এবং তখন তো এখানে এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে, তখন আসলে অনেক খোলা জায়গা ছিল, খেলার স্পেস ছিল। তো আমরা যখনই যেখানে সুযোগ পেতাম খেলতাম। তো দেখা যায় যে বড়রা সবাই যখন বড় এবং ছোট মিলে খেলতাম, তো দেখা গেল যে ওই বড়রা সবাই গোল দিতে চায়, তো ছোটদেরকে বলে যে তুমি গোলপোস্টে দাঁড়াও। বেসিক্যালি আমার সাথে এই ঘটনাটাই ঘটেছে, যে ওই ছোটবেলায় যখন বড়দের সাথে খেলতে বলতো যে তুমি গোলপোস্টে দাঁড়াও, তো গোলপোস্টে দাঁড়াতে গিয়ে আসলে গোলপোস্টের প্রতি বা গোলকিপার হওয়ার একটা যে স্বপ্ন, সেটা কিন্তু তখন থেকেই আমি লালন করেছি। এবং পরবর্তীতে যখন আমার বড় ভাই খেলতো, বড় ভাইয়ের খেলা দেখে চিন্তা করলাম যে তাহলে আমার বড় ভাই তো উপরে খেলে, তাহলে আমি গোলপোস্টেই খেলি। এইভাবেই কিন্তু আমি আসলে আমার স্বপ্নটাকে লালন করেছি, এবং স্বপ্নটা লালন করতে গিয়ে দেখা গেছে যে আমি 92-তে আমার পাইনিয়ার খেলার কথা ছিল, বাট সামহাউ আমি যেহেতু অনেক ছোট, যার কারণে ওই আম্মার সাথে দেশের বাড়িতে বেড়াতে চলে গেছি। তো যার কারণে ওই বছরটা পাইনিয়ার আর আমি খেলতে পারিনি। তো আমার কোচ সিটি ক্লাবে, যিনি আমাদের ইমতিয়াজ ভাই, যার হাত ধরে আমার গোলকিপিংয়ের সব কিছু শেখা, ইমতিয়াজ ভাই, তিনি এখনও কোচিং করান। তো তখন তিনি বললেন যে আমিনুল, তুমি খেললা না, তাহলে কিভাবে কি করবা? তা আমি একটু খুব মন খারাপ হয়ে গেল আমার, যে খেলতে পারলাম না। তো 93-তে এসে আমি পাইনিয়ার ফুটবল লিগ খেললাম আমাদের এমএসপিসিসি ক্লাবের হয়ে। খেলার পরে আল্লাহর রহমত আমি বলবো যে ওই বছর যে আমরা একটানা 9টি ম্যাচ খেলেছিলাম রাউন্ড রবিন লিগে, তো একটি ম্যাচও কোনো গোল রিসিভ করিনি আমি। তো এটা আল্লাহ পাকের অশেষ রহমত। তো পরবর্তীতে যখন আমরা সেকেন্ড রাউন্ডে গেলাম, ফাইনাল রাউন্ডে, তখন আমরা সেমিফাইনালে গিয়ে হেরে যাই। হ্যাঁ, বাট ওই বছর খেলার পরে আপনার তখন স্ট্যান্ড ক্লাব ছিল একটা, বাংলাদেশের তখন ফার্স্ট ডিভিশন ক্লাব ছিল স্ট্যান্ড, নাম শুনেছেন আপনারা? তো স্ট্যান্ড ক্লাব থেকে আমাকে বললো যে আমিনুলকে আমরা নিতে চাই। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। তো তখন আমাদের এলাকার এখানে মানে আমাদের চিনবেন এক্স ন্যাশনাল প্লেয়ার ইমতিয়াজ সুলতান জনি ভাই, যিনি দীর্ঘদিন মোহামেডানে খেলেছেন। তো জনি ভাইয়ের সাথে আবার আমার বড় ভাই মঈন ভাই, তিনি কথা বললেন যে আমিনুলকে স্ট্যান্ড ক্লাব চাচ্ছে, কি করণীয়, কি করবো আমরা? তখন তিনি একটা পরামর্শ দিলেন যে না, আমিনুলকে স্ট্যান্ড ক্লাবে না দিয়ে তুমি বরং মোহামেডানে জুনিয়র গোলকিপার হিসেবে দাও। তো ওই 94-এ কিন্তু জুনিয়র গোলকিপার হিসেবে আমি মোহামেডানে যোগদান করলাম। হ্যাঁ, এবং আমাকে রেজিস্ট্রেশন করালো মোহামেডান ক্লাব, এবং তখন আমাদের কোচ ছিল গোলাম সারোয়ার টিপু ভাই, বাংলাদেশের একজন ন্যাশনাল কোচ এবং এক্স ন্যাশনাল প্লেয়ার, হ্যাঁ, যিনি স্বাধীন বাংলা ফুটবল টিমও খেলেছেন। তো মোহামেডান টিমে যাওয়ার পরে হয়েছে কি, তো তখন তো ওইখানে ধর ন্যাশনাল প্লেয়ার ছিল, আমাদের কানন ভাই ছিল, পনির ভাই ছিল, অনেক ভালো ভালো ন্যাশনাল গোলকিপাররা ছিল। তাদের সান্নিধ্যে থেকে আমি অনেক কিছু শিখেছি। তো আমার 94টা এবং 95 এই দুইটা বছর আমি মোহামেডান ক্লাবে যখন মানে গোলকিপার হিসেবে ছিলাম, এবং গোলকিপার হিসেবে থাকার কারণে এখানে বিদেশি কোচও এসেছিল 95-এ, কাদেরি খানা। এবং কাদেরি খানার একটি মজার ঘটনা রয়েছে। আমি যখন 95-এ কাদেরি খানা কোচ হয়ে আসলো মোহামেডান টিমের, তখন তিনি আমারকে সারাক্ষণ ধরেন আপনার ওই ক্লাবের যে প্র্যাকটিস হতো, সেই প্র্যাকটিসের পরে এক্সট্রা উনি আমাকে ট্রেনিং করাতেন, এবং ট্রেনিং করাতে করাতে একটা পর্যায়ে উনি আমাকে বলেই ফেললেন, এবং আমার সামনে আরও অনেকেই ছিল, যে তুমি আগামী 2-1 বছর পরেই বাংলাদেশ টিমে খেলবা। হ্যাঁ, তো এটা শুনে আমার কাছে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি। এবং আল্লাহর কি রহমত, আমি 96-এ যখন আমি মোহামেডান ছেড়ে ফরাজগঞ্জে আসলাম, এবং ফরাজগঞ্জের ওই বছরটা আমার এযাবৎকালের ফুটবল কেরিয়ারের একটি বেস্ট ইয়ার ছিল আমার, যে ফরাজগঞ্জের হয়ে আমি বাংলাদেশের যারা টপ টিম ছিল, আবাহনী, মোহামেডান, তারা খেলেছি, তাদের বিরুদ্ধে প্রত্যেকটি ম্যাচে আমরা কিন্তু ভালো রেজাল্ট করেছি, হয় জিতেছি নাইলে ড্র করেছি, কিন্তু আমাদেরকে হারাতে পারেনি। ওই সময় কিন্তু ফরাজগঞ্জ, রহমতগঞ্জ অনেক খুব স্ট্রং ছিল। রাইট। তো ওই জায়গায় ওই ফরাজগঞ্জের ওই বছর খেলার পরেই বছর শেষে যখন লিগ শেষ হয়ে গেল, বছর শেষে তখন বাংলাদেশ টিমের তখন কোচ ছিল অটো ফিস্টার, জার্মানি। হ্যাঁ, জার্মানির অনেক নাম করা কোচ ছিল। ওই অটো ফিস্টার কিন্তু তখন আমাকে ন্যাশনাল টিমে ডাকলো। দ্যাট মিনস হচ্ছে মজার ঘটনা এই জন্য বললাম, যে কাদেরি খানা কিন্তু আমাকে 1 বছর আগে বলেছিল যে তুমি 2-1 বছরের ভিতরে বাংলাদেশ টিমে খেলতে আর সেই শক্তি সামর্থ্য তোমার আছে, তুমি পারবা ইনশাল্লাহ। তো সেই ফরাজগঞ্জে খেলার এটা আল্লাহরই রহমত, যে মোহামেডান ছেড়ে তো কেউ ছোট টিমে যেতে চায় না, তাই না? তো আমার জন্য ওই কেরিয়ারটি মানে এখন পর্যন্ত আমি মনে করি যে আমার একটি বেস্ট ইয়ার ছিল, যে আমার শুরুটাই। তো ওই শুরুটা ভালো হওয়ার কারণে আল্লাহর রহমতে আমি দেখা গেছে যে আমি বছর শেষে যখন ন্যাশনাল টিমে ডাক পেলাম, এবং অটো ফিস্টার কোচ ছিল, তো তখন তো আমাদের গোলকিপার ছিল পনির ভাই, তিনি ন্যাশনাল টিমের কারেন্ট গোলকিপার ছিলেন। হ্যাঁ, আমার সাথে আমার সতীর্থ গোলকিপার ছিল বিপ্লব। তো আমরা সবাই 3 জনই ছিলাম।
তো 98-98 এসে আমি বাংলাদেশ টিমের হয়ে রেগুলার খেলা শুরু করলাম। আলাপ করছিলাম অটো ভিস্টার আপনাকে প্রথম ন্যাশনাল টিমে চান্স দিলেন, আপনার ন্যাশনাল টিমে যাত্রা শুরু হয়ে গেল। এইখানে আপনার ফুটবল ক্যারিয়ার কিংবা বাংলাদেশের ফুটবলে একটা বড় নাম জর্জ কোটান। রাইট। জর্জ কোটান আপনাকে তার ছেলের মতো দেখতেন। ট্রুথ। তিনি আপনাকে ইউরোপে খেলার জন্য অফার করেছিলেন। তো জর্জ কোটানের সঙ্গে আপনার রসায়নটা এবং আপনি আর জর্জ কোটান মিলেই, মানে আপনি মানে বলতে চাচ্ছি আরও তো টিমে অনেকে ছিলেন, মানে সবাই মিলে, তবে আপনারা জর্জ কোটানের নামটা বেশি আছে, আপনারা সাফ জিতলেন। রাইট, এখানে একটা বিশাল একটা স্টোরি রয়েছে এবং এবং মানে জর্জ কোটান মানে আমাকে তার ছেলের মতোই জানতেন, এবং শুধু ফুটবলার হিসেবে নয়, মানে ব্যক্তিগতভাবেও তিনি আমার বাসায় এসেছিলেন। এবং আমার কাছে এখনও মনে আছে যে তিনি একটি ঈদের দিন, তাও কোরবানির ঈদের দিন, তিনি এসে এবং এখানে যে স্টেক বানায়, মানে ওদের তো ফরেনাররা তো এগুলি খুব পছন্দ করে, বিফ স্টেকটা, ও নিজে থেকে ওই আমাদের যে কষাই ছিল তার কাছ থেকে ওই স্টেকের যে মাংসর যে জায়গাটা সেটা নিয়ে এবং নিজে আমার রান্নাঘরে ঢুকে সে নিজে আমাদের জন্য, সবার জন্য সেটাকে ফ্রাই করে খাইয়েছিল। তো এটি একটি বিষয়, বড় একটি ব্যাপার ছিল। পাশাপাশি জর্জ কোটানের সাথে আমার যে একটা হৃদ্রতা বা যে একটা আন্তরিকতা তৈরি হয়, সেটির অন্যতম কারণ ছিল একটি ইনজুরি আমার। তো 2001-এ আমি যখন আমার স্পাইনাল কর্ডে একটি সমস্যা হয়, ডিস্ক সরে গিয়েছিল আমার, তো ডিস্ক সরে যাওয়ার পরে বাংলাদেশের অনেক ডাক্তার দেখিয়েছি, অনেকেই বলেছে, বাট মানে সবাই বলছে যে এটার আসলে মূল ইয়াটা কেউ ধরতে পারে নাই তখন। তো পরবর্তীতে একজন ডাক্তার ধরলো, বাট আমি তখন চিন্তা করলাম যে বাংলাদেশে অপারেশন না করিয়ে এটার স্পেশালিস্ট বাংলাদেশের বাইরে কারা রয়েছে। তো পরে আমি জর্জ কোটানের সাথে কথা বললাম, তো কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটি মেইল করলো আমাদের ডক্টর সামির দালভি, তিনি মুম্বাইতে সার্জারি করেন এবং উনি উপমহাদেশের বেশ নামকরা ডাক্তার, স্পাইনাল সার্জন হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তো ওকে যখন মেইল করে দিল, তো আমি তখন ওর কাছে গেলাম, এবং আমি তখন কিন্তু ইনজুরির কারণে, মানে এটা ধরতে না পারার কারণে শুধু পেন কিলার খেয়ে খেলতাম। তো একটা পর্যায়ে কিন্তু আমি একদম বাঁকা হয়ে গিয়েছিলাম। তো আমাকে দেখে আমার যারা খেলোয়াড় বলেন বা যারা দর্শক বলেন, তারা চোখের পানি পর্যন্ত ফেলছে যে হঠাৎ করে আমিনুল ভাইয়ের এরকম কীভাবে হইলো। তো পরে আমি ওই মুম্বাইতে গেলাম। মুম্বাইতে যাওয়ার পর আমার যে ডাক্তার ছিল সামির দালভি, তো তিনি অপারেশন করলেন, এবং অপারেশনের ঠিক, কারণ আমি এটা কিন্তু 2001-এ ইনজুরি হয়েছে, আমি অপারেশনটা করিয়েছি হচ্ছে আপনার প্রায় 2002-এর শেষের দিকে, এবং এটা অপারেশনটা হয়েছে তখন যখন আমাদের সাফ ফুটবল, যেটা 2003 সালে আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলাম, তার ঠিক 4 মাস আগে। তো 4 মাস আগে যখন অপারেশন করিয়েছে, অপারেশন করার পর আলহামদুলিল্লাহ আমি একদম সোজা হয়ে গেলাম, হাঁটা চলা আমার, রানিং সব কিছু। তো আমাকে ডাক্তার বললো যে তোমার মিনিমাম মাঠে নামতে 1 বছর লাগবে। তা আমি খুব সারপ্রাইজ, মন খুব খারাপ যে 1 বছর পরে তখন তো আমার সাফ ফুটবল পার হয়ে যাবে, তাহলে কি করা যায়। তা আমি সাহস করে আমি আস্তে আস্তে করে ট্রেনিং সেশন শুরু করলাম। আমি এসে কোচের সাথে কথা বললাম, কোচ আমাকে 3 টাইমস, মানে একদিনে সে 3 বেলা করে আমাকে ট্রেনিং করাইতো। সকালবেলা রানিং ছিল, দুপুরে সুইমিং করাইতো, আবার বিকালবেলা রানিং করাইতো। এইভাবে করতে করতে প্রায় 2 মাসের ভিতরে আমি দেখলাম যে আমার মানে আমূল চেঞ্জ আসছে আল্লাহর রহমতে, এবং আমি এখন মোটামুটি ফুটবল ধরার জন্য, যেখানে আমার 1 বছর পরে ফুটবল খেলার কথা, সেখানে আমি 2 মাসের পর থেকেই ফুটবলের সাথে টাচে চলে গেলাম। তো যখন আমি আস্তে আস্তে করে ফিট হলাম, তখন আমাকে কোচ বললো যে তোমাকে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আমাদের একটি ভুটানে একটি টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টে তোমাকে মিনিমাম হলো আমি 9টি ম্যাচ খেলাবো, তাহলে তুমি তোমার কনফিডেন্সটা, তোমার সব কিছু যাতে ফিজিক্যালি সব কিছু যাতে ঠিক মনে হয়, তাহলে ইনশাল্লাহ আমরা সাফ ফুটবলে কন্টিনিউ করতে পারবো। ঠিকই কোচ আমাকে খেলালো, এবং আমরা ভুটানের সেই টুর্নামেন্টে আমরা বাংলাদেশ টিম চ্যাম্পিয়নও হলাম, এবং 4 মাসের মাথায় সাফ ফুটবল টুর্নামেন্ট খেললাম। তো সাফ ফুটবল টুর্নামেন্ট খেলে যখন বাংলাদেশ টিম যখন চ্যাম্পিয়ন হলো, তো এরপরে যখন মানে ওই যেই ডক্টর সামির দালভি, তাকে যখন ইনফর্ম করলাম, তো সে তো খুব অবাক, মানে এটা তো মানে অবিশ্বাস্য তার কাছে মনে হয়েছে যে এটা কীভাবে সম্ভব, যে তুমি এটাকে কীভাবে মানে এটা বাস্তবে রূপ দিলা। তো পরে আমি বললাম টোটাল বিষয়টা, যে আমার জর্জ কোটান কোচ, তিনি এইভাবে ট্রেনিং করিয়ে আমাকে ফিট করেছেন। তো এই কারণে বললাম যে জর্জ কোটানের সাথে সম্পর্কটা শুধু ফুটবল কোচ বা খেলোয়াড়ের না, কারণ তিনি যেই আন্তরিকতা বা
তিনি যে সুলভ যে আচরণটা করেছেন আমার সাথে, যে 3 সেশন ট্রেনিং করিয়ে, এটা কোনো বাবা তার সন্তানের জন্যই করে। তা আমার কাছে তখন থেকে জর্জ কোটানের সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট ছিল। বাট দুর্ভাগ্য যে আমাদের গত বছর তিনি ইহজগৎ থেকে চলে গেছেন, তিনি মারা গেছেন। এবং বাংলাদেশ ফুটবলের যে ইতিহাস, এবং এটা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই জর্জ কোটানের নাম, সাফ ফুটবল যে চ্যাম্পিয়নশিপ করিয়েছেন তিনি 2003 সালে, তার নাম বাংলাদেশের সকল ফুটবল না, সকল স্পোর্টস অঙ্গনে তার নামটি থেকে যাবে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে অস্ট্রিয়ায় তার বাড়িতে তিনি বাংলাদেশের একটা পতাকা উড়িয়ে রাখতেন, এবং বাংলাদেশের কোচিং ছেড়ে যাওয়ার পরেও কোনো প্রসঙ্গ উঠলেই আমিনুল নামটা তার মুখে উচ্চারিত হতো Right. প্রতিবার। আমিনুল ভাই, আপনি নাম্বার 1 গোলকিপার ছিলেন। তো ধরুন আপনি সাইদ হাসান কাদনের কথা বলছিলেন, পনির ভাইয়ের কথা বলছিলেন, বিপ্লবদার কথা বলছিলেন, আরও যদি বলি ধরেন মোহাম্মদ মহসিন, হ্যাঁ। শহীদুর রহমান শান্টু ছিলেন। রাইট। তো সব কিছু মিলে আমাদের যারা গোলকিপার ছিলেন, আপনার মূল্যায়ন এখন যারা খেলছেন, জিকু আছেন আর অন্যরা আছেন, আপনার আমাদের গোলকিপার প্রথমত হচ্ছে সান্টু ভাই বাংলাদেশের মানে স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ছিলেন, এবং তার খেলা দেখার সুযোগ হয়নি, বাট তার কথা শুনেছি আমি, এবং তার কোচিং হয়তো বা নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তিনি আমাদের একটি টুর্নামেন্টে বাংলাদেশ টিমের কোচের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আমি কানন ভাইয়ের সাথে খেললেও, বাট মহসিন ভাইয়ের সাথে খেলার সুযোগ আমার হয়নি। বাট আমি যখন খেলা শুরু করেছি তখন ইতিমধ্যে মহসিন ভাই মোটামুটি খেলা ছেড়ে দিয়েছেন, তো যার কারণে তার সাথে খেলার সুযোগ হয়নি। বাট বাংলাদেশের টপ গোলকিপারদের ভিতরে যদি 2 জন বা 3 জনের নাম আসে, তার ভিতরে মহসিন ভাইয়ের নাম অবশ্যই আসবে। তিনি হয়তোবা তার হাইট হয়তো শর্ট ছিল, বাট তার যে মেধা বা তার যে দূরদর্শী গোলকিপিং সম্বন্ধে যেই মেধা ছিল, সেটা দেখার মতো আসলে বাস্তবে যেটা। পরবর্তীতে কানন ভাই ছিলেন, তার সাথে হয়তো বা খেলার সুযোগ পেয়েছি। তার পরবর্তীতে পনির ভাই ছিল। আর আমাদের মাঝখানে দীর্ঘ পথ চলা কিন্তু আমি আর বিপ্লব, মানে বিশাল হেলদি কম্পিটিশন। 14 বছর আমরা একসাথে বাংলাদেশ টিমকে লিড দিয়েছি, এবং আমরা কিন্তু পরবর্তীতে আমি কিন্তু ন্যাশনাল টিম থেকে ক্যাপ্টেনশিপ থাকা অবসর সরে আসার আরেকটা অন্যতম কারণ ছিল যে নতুনদের সুযোগ করে দেওয়া, এটাও একটা অন্যতম কারণ ছিল। আর পাশাপাশি আমাদের পরবর্তী মানে বলতে যে আমাদের পরবর্তী যে এখন বর্তমান প্রজন্মের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মাঝখানে জিকোর আগে হয়তো বা সোহেল বা জিয়া, হ্যাঁ, তারপরে রানা, ওরা অনেকেই খেলেছে। বাট ওভারঅল আমার কাছে এখন মনে হচ্ছে যে জিকো তার যে পারফর্ম করছে এবং বাংলাদেশ টিমে তার যে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছে, এটি আমার কাছে পজিটিভ মনে হয়েছে। কারণ মানে গোলকিপিং জায়গাটা এমন একটা জায়গা, এখানে আসলে প্রতি বছর চেঞ্জ করা যায় না। যে কোনো একটা কোচ বা খেলোয়াড়দের উপরে যদি আস্থার জায়গাটা তৈরি না থাকে, হ্যাঁ, তাহলে আপনার এই জায়গাটা কিন্তু আসলে পরিবর্তন হলে এই আস্থার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে জিকো যে গত কয়েক বছর ধরে পারফর্ম করছে, তো জিকো বাংলাদেশ টিমে মোটামুটি একদম স্ট্যাবল হয়ে গেছে। তো ওর এখন দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশ টিমকে কিভাবে আরও বেটার কিছু উপহার দেওয়া যায়, এবং শুধু গোলকিপার একা তো খেলবে না, তার সতীর্থ খেলোয়াড় সবাইকে নিয়েই সমষ্টিগতভাবে আমাদের ফুটবলটা খেলতে হয়। বাট দুর্ভাগ্য যে বাংলাদেশ ফুটবলের মানে আমাদের যে সাব কন্টিনেন্টে যে আমরা একটা ডোমিনেটিং যে একটি পাওয়ার ছিল, রাইট, যে আমরা যখনই সাব ফুটবলে অংশগ্রহণ করেছি বাংলাদেশ টিম মানেই আমরা ফাইনাল খেলবো, এটা সবাই ধরেই নিত যে ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল হবে। আর সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন অনেক দূরে সরে আসছি, সেটা আমাদের র্যাঙ্কিং বলেন, আমাদের মাঠের পারফরমেন্স বলেন। বাট প্লেয়াররা হয়তো বা ব্যক্তিগতভাবে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, কারণ এখন অনেক বড় বড় টিম আসছে এবং 5-7টি ক্লাব ভালো টিম করার চেষ্টা করে, যার কারণে খেলোয়াড়দের পারিশ্রমিক বলেন, সুযোগ সুবিধা বলেন, আমাদের সময় হয়তো এত ছিল না। বাট এখনকার প্লেয়াররা সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, বাট মাঠের পারফরমেন্স বা ইন্টারন্যাশনাল যে রেজাল্ট, সেটা হয়তো বা আশানুরূপ আমরা পাচ্ছি না। এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। জি, আর এখানে মানে গোলকিপারের সঙ্গে ডিফেন্ডারের কেমিস্ট্রি ফুটবলের জন্য একটা বড় বিষয়। এরকম অনেক বড় বড় জুটি আমরা ইন্টারন্যাশনাল ফুটবলেও দেখেছি, ক্লাব ফুটবলেও দেখি। আপনার প্রিয় ডিফেন্ডার কারা ছিল বা কাদের সঙ্গে আপনার জমতো, ক্লাবে কিংবা ন্যাশনাল টিমে? তো আমাদের বাংলাদেশ টিমে নিঃসন্দেহে যদি অ্যাজ এ ডিফেন্ডারের সাথে যদি কেমিস্ট্রির কথা বলেন, সেটা নিঃসন্দেহে জুয়েল রানা ভাইয়ের কথা বলতে হবে। কারণ বাংলাদেশ টিমে আমি যতদিন খেলেছি, তা আমার দেখার সবচেয়ে সেরা ডিফেন্ডার হচ্ছে জুয়েল রানা। তার যে মেধা, তার সাথে যে একটা কমিউনিকেশন ছিল, তার সাথে যে একটা কেমিস্ট্রি ছিল, এটা আমার অন্য কোনো ডিফেন্ডারের সাথে ছিল না। অনেক ভালো ভালো ডিফেন্ডার রয়েছে আমাদের, জুয়েল রানার পাশাপাশি আমাদের রজনীকান্ত বর্মন দীর্ঘদিন খেলেছে বাংলাদেশ টিমে, হাসান আল মামুন খেলেছে, নজরুল খেলেছে, পরবর্তীতে এসে সুজন খেলেছে। বাট জুয়েল রানা ভাইয়ের সাথে খেলতে সবচেয়ে আমার ভালো লাগতো এবং সবচেয়ে বেশি মজা পেতাম, এবং তিনিও বুঝতেন আমি কি চাই। কারণ দেখা যায় যে গোলকিপারদের অনেক সময় লাস্ট ডিফেন্ডারের ভূমিকা পালন করতে হয়, তো সেই কেমিস্ট্রিটা আমার সাথে সবচেয়ে বেশি ভালো ছিল জুয়েল রানা ভাই।
এখানে সুজন ভাইয়ের কথা বলতে আমার মনে পড়েছে সুজন ভাইয়ের সেই গোল্ডেন গোল, মানে এটা আসলে 2003 সালের সাব ফুটবলের ফাইনালে। সাব ফুটবলের ফাইনাল, মানে এটা আসলে সুজন ভাই মাঝে মধ্যে এরকম ডিফেন্স থেকে উঠে যে এরকম গোল করে ফেলতেন। হ্যাঁ, আমাদের বিষয়টা হয়েছে কি সাব ফুটবলের ফাইনালটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল, এই কারণে বলবো কারণ সাফের ঠিক আগে আমি যে কোনোভাবে হোক আমার একটা ছোট ইনজুরি হয়ে যায়। হ্যাঁ, তো এখন যে কোনোভাবেই হোক ফাইনাল ম্যাচ তো খেলতেই হবে। পরে বাধ্য হয়ে ডাক্তারের সাথে কথা বলে ইনজেকশন পুশ করে ব্যথা কমিয়ে তারপরে সাব ফুটবলের ফাইনাল খেলতে হয়েছে। এবং সাব ফুটবলে যখন আমরা এক গোলে এগিয়েছিলাম, পরবর্তীতে একটা গোল রিসিভ করি, আমরা ড্র হয়ে গেল। পরে পেনাল্টি শুট আউটে যখন আসলাম তখন আমি একটু মানসিকভাবে খুব নির্ভরই ছিলাম যে না এইবার ইনশাল্লাহ আমরা জিতবো। কারণ আমার যে সতীর্থ খেলোয়াড় বা আমার যারা টিমমেট বা আমার টিমের যে অফিসিয়াল, তারা যখনই ট্রাইব্রেকারে কোনো ম্যাচ যেত তখন একটু আমার প্রতি যে তাদের যে একটা আস্থা, যে একটা বিশ্বাস যে না আমিনুল যেহেতু এখন ট্রাইব্রেকারে গেছে, আমিনুল কিছু একটা করবে। এবং আল্লাহরই রহমত যে আমরা সেকেন্ড যে শটটি ছিল সেই শটটিতে আমি ঠেকিয়ে দিয়েছিলাম এবং আমাদের সুজন যে লাস্ট শটটি মারলো এবং অসাধারণ। আমার কাছে এখনও সেই স্মৃতিটা মাঝে মাঝে আমি দেখি ফেসবুক বা অনেক ইউটিউবে দেখা যায় যে সুজন গোল করার পরে মানে সারা বাংলাদেশের দর্শক তো আছেই, পাশাপাশি স্টেডিয়ামের দর্শক এবং মাঠের চারপাশে যারা দর্শক মাঠে নেমেছিল তারা যেইভাবে উন্মাদিত হয়ে যেভাবে মাঠে দৌড়ে আসলো, এটা আসলে অভূতপূর্ব। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আনন্দটা ছিল ডিফারেন্ট। কারণ আমরা সাফ ফুটবল যখনই আমরা বাংলাদেশ টিমে অংশগ্রহণ করেছি তখন আমরা ফাইনাল খেলবো, এরকম আমরা 99-এ আমরা ফাইনাল খেলেছি, 2003-এ ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা 2005-এ ফাইনাল খেলেছি। তো এই ফাইনাল খেলতে খেলতে কিন্তু আসলে আমাদের চ্যাম্পিয়ন হয়ে উঠছিল না। সেই 2003 সালে এসে আমরা শেষমেশ আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হতে পেরেছি। কারণ আমাদের বরাবরই অপোনেন্ট ছিল ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে আমরা যখন সেমিফাইনালে হারিয়েছি তখন আমরা একটু নির্ভর হয়েছি যে না ইনশাল্লাহ এবার বোধহয় আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। এখানে আমল ভাই, যদি ইন্টারন্যাশনাল ফুটবলের কথা বলি, আপনার প্রিয় গোলকিপার কারা বা কাদের আপনার পছন্দ লাগে? মানে আপনি যখন খেলতেন তখনকার কথা বলি কিংবা এখন যারা খেলছেন। আমি যখন খেলেছি তখন আমার কাছে সবচেয়ে ভালো লাগতো হলো পিটার স্মাইকেল। হ্যাঁ, সে ডেনমার্কের গোলকিপার ছিল, তার ছেলে এখন খেলে। হ্যাঁ, ক্যাসপার স্মাইকেল, তার ছেলে এখন ডেনমার্ক ন্যাশনাল টিমের হয়ে খেলছে। এবং পিটার স্মাইকেল তিনি তখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন। আর বর্তমানে লাস্ট রিসেন্টলি যে ওয়ার্ল্ড কাপ বলেন সেখানে আমি দেখেছি যে জার্মান গোলকিপার ম্যানুয়েল নুয়ের ছিল। হ্যাঁ, তারা অনেক ভালো পারফর্ম করেছে এবং যেটি একটি গোলকিপারের যেটি আদর্শ যে সামটাইমস আমাদেরকে লাস্ট ডিফেন্ডারের ভূমিকা পালন করতে হয় ডিফেন্স অনেক উপরে উঠে গেলে। তো এই বিষয়টি দেখেছি যে ম্যানুয়েল নুয়েরের ভিতরে ছিল। বাট লাস্ট ফিউ ইয়ার্স আসলে অ্যাজ এ ফুটবলার হিসেবে বলতে হয় যে আসলে ফুটবল খেলা খুব একটা দেখা হয় না। কারণ রাজনৈতিক মাঠে এসে রাজনৈতিক এই যে উত্তপ্ত যে পরিবেশ, হ্যাঁ, সেই পরিবেশ মোকাবেলা করতে গিয়ে অনেক সময় আমরা আসলে সার্বক্ষণিক যে নেতাকর্মীদের সাথে যে আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনা, বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করা, আমাদের যে আন্দোলন এদেশের মানুষকে নিয়ে, সেই আন্দোলনে যে অধিকার দাবি আদায় করার লক্ষ্যে যে মাঠে কাজ করতে হয় গিয়ে দেখা গেছে যে খেলাধুলার প্রতি খুব একটা নজর দেওয়া হয় না। এখন বর্তমানে আসলে কি আমাদের বাংলাদেশ টিমে কারা খেলছে সেটাও খুব একটা বলতে পারবো না। আর পাশাপাশি ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলি হচ্ছে, হয়তো বা বিশ্বকাপ যে ফুটবল আসলে হয়তো বা টুকটাক খেলা দেখা হয়, বাট সেটিও তো 4 বছর পর পর হয়। তো মোটামুটি এভাবেই চলছে আর কি। বিশ্বকাপে কাকে সাপোর্ট করেন ইন্টারন্যাশনাল? নর্মালি আমার ব্রাজিল সাপোর্টার, বাট আমার ফ্যামিলিতে হয়তো বা আমার বাচ্চারা সবাই, আমার ওয়াইফ সহ আমার বাচ্চারা সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে। তো দেখা যায় যে ওই ফ্যামিলিতে আর্জেন্টিনা বা ব্রাজিলের যে ফুটবল টুর্নামেন্ট ম্যাচ হয় বা বিশ্বকাপ আসলে সেই উন্মাদনাটা কিন্তু আমার পরিবারের ভিতরেও থাকে। তাহলে মিরপুরের পল্লবীতে কেটেছে আপনার ছোটবেলা থেকে? রাইট। ছোটবেলায় কেমন ছিলেন? মানে ফুটবলে জড়িয়ে গেছেন কিন্তু তার আগেও মানে না, খুব একটা বেশি দুষ্ট ছিলাম না, বাট যখন যেটি করতাম সেটা খুব ডিসিপ্লিন ওয়েতে খুব শৃঙ্খলাভাবে করার চেষ্টা করতাম। সেটা হয়তো বা ধরেন স্কুলে যখন যেতাম, স্কুলের টাইম এবং ক্লাস 4-5 পর্যন্ত হয়তো বা স্কুলটা খুব রেগুলার করতে পেরেছি। বাট ওই 4-5-এর পরে গিয়ে যখন খেলার প্রতি একটা মনোনিবেশ করলাম তখন দেখা যেত যে
স্কুলে যখন ওই যে মানে আমাদের যে টিফিন পিরিয়ড হতো 4th পিরিয়ডের পরে দেখা যেত যে আমরা মাঠে চলে যেতাম, এবং আমাদের যে 5th পিরিয়ডের যে ক্লাস টিচার ছিল লুৎফর স্যার, তিনি এখনও তার সাথে কথা হয় এবং তার সাথে এখনও মাঝে মাঝে দেখা হয়। তো তিনি ওই স্যারকে বলে চলে যেতাম যে স্যার একটু ফুটবল মাঠে যাব। তো উনি আবার খুব খেলাধুলা প্রিয় ছিলেন, তো উনি খুব সহজভাবেই বলতেন যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, সমস্যা নেই, খেলাধুলা করে তারপরে আবার কালকে আবার ঠিক মতো চলে এসো। এই একটা সুবিধা কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমার টিচারদের কাছে পেয়েছি। আর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যখন খেলাধুলায় পুরোপুরি মনোনিবেশ করলাম, তখন হয়তো বা পড়াশোনাতে এসে কিছুটা হইলেও হ্যাম্পার হয়েছে। হ্যাঁ, তো যেভাবে হয়তো বা এক্সপেক্টেড যে রেজাল্ট বা যেটা, সেটা হয়তো বা মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে, বাট সেটা ডিউ টু খেলার কারণে, কারণ ওইভাবে সময় দিতে পারিনি যার কারণে। বাট ছোটোবেলাতে ছাত্র হিসেবে ভালোই ছিলাম, খারাপ ছিলাম এখানে না। আমিনুল ভাই, আমরা দেখি বা আমাদের দেশে সাধারণত ধরুন বাবা মারা খেলাধুলা বেশি একটা করতে দিতে চান না, পড়াশোনার জায়গাটাতে বেশি চাপ দেন, বা আপনার যখন ছোটবেলা ছিল তখন তো আরও বেশি ছিল। রাইট। তো আপনার ফ্যামিলি থেকে সাপোর্টটা কি আপনি পেয়েছেন খেলার জন্য? শতভাগ পেয়েছি, কারণ আমার বড় ভাই যেহেতু খেলতেন ফুটবলটা, যার কারণে বাবা তো সরকারি জব করতেন, তিনি ঢাকার বাইরেই বেশি ম্যাক্সিমাম টাইম থাকতে হতো তাকে, এবং পাশাপাশি আম্মা খুব আন্তরিক ছিলেন খেলাধুলার প্রতি, এবং আমি প্র্যাকটিস থেকে যাওয়া বা আসার পরে আমার যে খাওয়া দাওয়ার বিষয় থেকে শুরু করে সব কিছু আম্মা দেখভাল করতেন খুব ভালোভাবে, এবং এটা আমার বড় ভাইয়ের কারণে হয়তো হয়েছে, এবং ফ্যামিলি থেকে আমি একটা বড় সাপোর্ট পেয়েছি আমার খেলাধুলার বিষয়। একটা বিষয়, আপনার এখন পরিবারে কে আছেন? ভাবি তো আছেন নিশ্চয়ই, ভাবির সঙ্গে কিভাবে পরিচয়? না, আসলে ওই আমি 2099-এ আমি যখন একটু বড় ইনজুরি হয় আমার হাতে, তো ওইখানে তখন আমার প্রায় 3 মাস আমি একটু রেস্টে ছিলাম, এবং এই অপারেশনটা আমাকে পুরো 2টি আঙ্গুল পুরো ভেঙে গিয়েছিল, এবং সিঙ্গাপুর থেকে অপারেশন করে আসছিলাম। তো ওই সময়টা 3 মাস একটা গ্যাপ ছিল, তো ওই গ্যাপের ভিতরেই আমার মানে ওয়াইফের সাথে আমার পরিচয় হয়। হ্যাঁ, পরিচয়ের পরে খুব বেশি দিন তাড়াতাড়ি আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, এটা ফ্যামিলিগতভাবেই হয়েছে, বাট বাস্তবে হচ্ছে প্রথমে আমার মা কোনোভাবেই মেনে নেয়নি, এবং এটা নিয়ে অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে। পাশাপাশি আমার বড় 2 ভাই তারা অক্লান্ত চেষ্টা করেছে আম্মাকে যে কোনোভাবেই যাতে রাজি করিয়ে যাতে সুন্দরভাবে এটা হয়, পরিশেষে এটা সুন্দরভাবে হয়েছে। আর এখন বর্তমানে আমার হচ্ছে মানে 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, সিএসসি করছে, আর ছেলে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, আর ছোটোটা মাত্র 5 বছর বয়স, সে কেজিতে পড়ে। বাট আমাদের দেশে একটি মানে প্রেক্ষাপট ছিল তখন যে যেহেতু আমি 22 বছর বয়সে বিয়ে করেছি, তো আমাদের দেশে একটা প্রেক্ষাপট ছিল যে বিয়ে করলে বোধহয় তাড়াতাড়ি খেলা নষ্ট হয়ে যায়। বাট আমি বিয়ে করার পরে সেটা এস্টাবলিশড হয়েছে না যে বিয়ে করার পরও দীর্ঘ সময় খেলা যায়, এই বিষয়টি আমাদের ফুটবল অঙ্গনে কিন্তু তখন এস্টাবলিশড হয়েছে। এবং পাশাপাশি পরবর্তীতে আম্মা আমার সাথেই ছিলেন যতদিন বেঁচে ছিলেন, এবং আলহামদুলিল্লাহ মানে খুব ভালোভাবেই ছিলাম, বর্তমানেও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। সুন্দর। তো সব কিছু মিলে আপনি নিজেকে একজন সুখী মানুষ মনে করেন? আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গাতে আলহামদুলিল্লাহ, কারণ রাজনীতির যে উত্তপ্ত পরিবেশ বাংলাদেশে, এবং রাজনীতির পিছনে যে ষড়যন্ত্র বা সব কিছু মিলিয়ে দিন শেষে গিয়ে রাতের বেলা প্রশান্তিতে ঘুমাই, এটা হচ্ছে অনেক বড় প্রাপ্তি আমার জন্য। যে রাজনীতিতে ধরেন বিভিন্ন ধরেন নিজের দলের ভিতরে সমস্যা থাকে, এবং সরকারি দলের যে জুলুম নির্যাতন সব কিছু সহ্য করে কিন্তু আমাদেরকে প্রতিটি স্টেপ প্রতিটি পথ চলতে হচ্ছে, এবং সেটি শুধু আমি না, আমাদের বাংলাদেশের সকল নেতাকর্মীরা যারা জাতীয়তাবাদী আদর্শের পরিবারের, যারা প্রতি মুহূর্তে মামলা হামলায় জর্জরিত হয়ে, হ্যাঁ, যেমন আমার নামেই 28টা মামলা। হ্যাঁ, আমি ফুটবলের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, বাট আমার বিরুদ্ধে যখন শুনি যে গাড়ি পোড়ানোর মামলা হয়, তারপরে হচ্ছে মাদকের মামলা হয়, হ্যাঁ, চুরির মামলা দেয়, তো এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য অ্যাজ এ রাজনীতিবিদ হিসেবে এটা আমাদের জন্য আমি মনে করি এটা দুর্ভাগ্যের, এটা জাতির জন্য দুর্ভাগ্য যে আমরা যে প্রেক্ষাপট থেকে এসে বা বাংলাদেশের রাজনীতির যে একটা পটভূমি পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যে যখন এই ধরনের মামলাগুলি ফেস করি, তখন এটা আসলে মাঝে মাঝে দুর্ভাগ্যের ভাষা ছাড়া আর কোনো ভাষা থাকে না বলার জন্য। তো তারপরে আমিনুল ভাই, আপনি সুখী মানুষ, আপনার বাকি জীবনও সুখে কাটুক, সাফল্যে কাটুক সে আশা করি। ঈদের এই সময়টাতে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ, এবং আমার যারা দর্শক রয়েছেন এবং আমাদের বাংলাদেশের সকল নেতৃবৃন্দ রয়েছেন, এবং আমাদের যারা এদেশের সাধারণ মানুষ, সবাইকে আমি এই ঈদুল আজহা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।